প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এইবার বাংলাদেশের চিকিৎসকদের সম্পর্কে যে মন্তব্য করে দেশব্যাপী চিকিৎসক সমাজে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিলেন, সেই বিষয়টি নিয়ে এপিসোডে কথা বলতে চাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে কম বেশি অবগত হয়েছেন। সম্প্রতি, এবং সেটি গত 7 জুন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সেই চ্যানেল এর টক শো অনুষ্ঠানে লাইভ চলছিল। সেটি সরাসরি তিনি চিকিৎসক সমাজের সম্পর্কে এমন একটি মন্তব্য করেন, একটি বলা ভুল হবে, এমন কিছু সাংবাদিক মাসুদ কামাল, যা সত্যিকার অর্থে শুধু চিকিৎসক সমাজ না, যারা সেই টক শোটি শুনেছেন বা জেনেছেন সেটি সম্পর্কে, তারাও সবাই অবাক হয়েছেন, হতবাক হয়েছেন। একটি পেশাদার সংস্থা, একটি পেশাদার সমাজ, ডাক্তারদের, তাদের সম্পর্কে এমন ঢালাও মন্তব্য করা যায়, এই কথা আসলে আমরা আগে কেউ ভাবিনি কখনো। প্রতিটি শ্রেণী পেশার মানুষের সমালোচনা করা যেতে পারে, কেউ সমালোচনার ঊর্ধ্বে না। মানুষ যদি হই আমরা, আমাদের সমালোচনা চলতে পারে, বাট সেইটির একটি মাত্রা থাকতে হয়। কিন্তু মাসুদ কামাল সব মাত্রা ছাড়িয়ে গেছেন সেই টক শোতে, প্রিয় দর্শক শ্রোতা। আর তাতে করেই চিকিৎসক সমাজে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। চিকিৎসকদের সবগুলো সংগঠন, বলতে গেলে প্রমিনেন্ট যেগুলো আছে, সবগুলো সংগঠন গত মঙ্গল এবং বুধবার, এই দুদিন আলাদা আলাদাভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। বক্তব্য বিবৃতিতে শুধু প্রতিক্রিয়া না, তারা ভয়াবহ রকমের ক্ষোভ প্রকাশ করেছেন। চিকিৎসক নেতারা বিভিন্ন সংগঠনগুলোর নিন্দা করেছেন এবং এই মন্তব্য চিকিৎসকদের সম্পর্কে অবমাননাকর বলে তারা ভাবছেন এবং মাসুদ কামালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন, এমন কথাও তারা বলেছেন, যদি মাসুদ কামাল তার বক্তব্য আনকন্ডিশনালি প্রত্যাহার করে না নেন এবং ক্ষমা না চান। তো প্রিয় দর্শক শ্রোতা, মাসুদ কামাল কি বলেছিলেন সেটি আমরা একটু জেনে নেই। অল্প একটু টেক্সট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার সেই টক শো বক্তব্য থেকে। তিনি বলেছিলেন, হুবহু শেয়ার করছি, বাংলাদেশের একজন ডাক্তার রোগীর ভাত খাওয়ার টাকা আছে কিনা সেটা বিবেচনা না করেই 1000 টাকা দামের ওষুধ লিখে দেন। তিনি আরো বলেন, সরি ডাক্তাররা এটা শুনছেন, আমি যদি কমনলি বলি, তাদের মতো চামার দ্বিতীয় কোনো শ্রেণী আছে আমাদের দেশে? আমরা ছোটবেলায় দেখতাম ক্যানভাসাররা ফুটপাতে ডুগডুগি বাজিয়ে ওষুধ বেচে, আমাদের ডাক্তাররা হলো ওষুধ কোম্পানির ক্যানভাসার। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যতটুকু শুনেছেন, হ্যাঁ, এক্স্যাক্টলি মাসুদ কামাল এইসব কথাই বলেছেন। আর ন্যাচারালি এরকম কথা শুনলে যে কোনো মানুষের, যে কোনো পেশাদার সংগঠনের সদস্যদের মেজাজ ঠিক থাকবার কোনো কারণ নেই। হ্যাঁ, ডাক্তারদের সম্পর্কে শুধু না, সার্বিকভাবে স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে এই দেশের কোটি কোটি মানুষের প্রশ্ন আছে, আমার নিজেরও প্রশ্ন আছে। এই দেশে যেভাবে হেলথ ম্যানেজ করা হচ্ছে সরকারিভাবে, স্বাস্থ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য বিভাগ ব্যবস্থাপনা, সেটি ঠিক হচ্ছে না, আমরা সবাই জানি। কিন্তু এর একক দায় কি ডাক্তারদের দিতে হবে, নাকি ডাক্তার সাহেবদের এর একক দায় নিতে হবে এই অব্যবস্থাপনার? সেটি তো সম্ভব নয়। আমরা জানি বাংলাদেশের সরকারি হসপিটালগুলোতে একজন ডাক্তার কোন কর্ম পরিবেশে কাজ করেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অনেকেরই হয়তো, আমি বলবো আনফর্চুনেটলি, সরকারি হাসপাতাল ভিজিট করবার সুযোগ হয়েছে জীবনে। হয় নিজে অসুস্থ হয়ে, না হলে নিকটজনদের কেউ, পাড়া প্রতিবেশী কেউ অসুস্থ হয়ে সরকারি হসপিটালে সেবা নিতে গিয়েছেন, আর আপনি হয়তো সেখানে ভিজিটার ছিলেন, দেখতে গিয়েছেন, যদি রোগী না হয়ে থাকেন ফর্চুনেটলি। তো এক্সকিউজ মি, সেখানকার পরিবেশ ভাষায় বর্ণনা করবার মতো না। এত পরিমাণ রোগী থাকে যে একজন ডাক্তারের পক্ষে কুলিয়ে ওঠা কোনোভাবে সম্ভব হয় না। হ্যাঁ, আলাদা আলাদা এরিয়াতে ডাক্তার সাহেবরা বসেন,
এবং রোগীদের আলাদা আলাদা ক্লাস আছে, রোগ এবং ক্লাস অনুযায়ী চিকিৎসা দেন। কিন্তু আমি নির্দিষ্ট শ্রেণীর, নির্দিষ্ট রোগের, নির্দিষ্ট ক্লাসের সেই একজন ব্যক্তি, একজন ডাক্তারের কথাই বলছি, একজন ডাক্তারই তো লাইন ক্লিয়ার করেন, লম্বা রোগীদের লাইন। তো এই পরিমাণ চাপ সেখানে দেখা যায় যে আমি দু একবার দেখে আমার কাছে মনে হয়েছে যে ইম্পসিবল, এটি হতে পারে না। একজন ডাক্তার মাথা ঠিক রেখে এখানে 8 ঘন্টা কাজ করবেন, অসম্ভব। এটি আমার কাছে মনে হয়েছে, আমার ব্যক্তিগত অনুভূতি। তো এই তো গেল রোগীর চাপ, কাজের প্রেশার। এর বাইরে সব কিছু অপ্রতুল, অর্থাৎ চিকিৎসা সরঞ্জাম কোনো কিছু ঠিক মতো নেই সেখানে। বসবার জায়গা ঠিক নেই, অনেক জায়গায় এসি নেই এই গরমের মধ্যে, থাকলেও সেটি কাজ করে না। পড়লে বিদ্যুৎ হলে তো সেখানে বিদ্যুৎই থাকে না, এসি দিয়ে কী হবে। তো অবকাঠামোগত সমস্যা, মানে সমস্যার কোনো অন্ত নেই, সোজা কথা। এবং বিশেষভাবে বড় শহরগুলোর বাইরে, উপজেলা পর্যায়ে কিংবা আরও ভেতরে গেলে, যদি ডাক্তার সাহেবদের আজকাল সব জায়গায় পোস্টিং হয়, গ্রামেও পোস্টিং হয়, তো সেখানে তারা তাদের থাকবার পরিবেশটি পর্যন্ত নেই। বাংলাদেশের মেধাবী সন্তানরা আমাদের ডাক্তার হন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটি প্রথম পছন্দ মানুষের। তো দেশের এই মেধাবী সন্তানরা এই চিকিৎসা সেবা আমাদের দিয়ে যাচ্ছেন তাদের সীমিত সামর্থ্যের মধ্যেই। তাদের ভুল ত্রুটি আছে, কর্তব্য অবহেলা আছে, কম বেশি মিসম্যানেজমেন্ট আছে, রোগীর প্রতি অবহেলা আছে কখনো কখনো, এগুলো সব সত্যি। কিন্তু তারপরও তাদের সীমাবদ্ধতাগুলো তো আমাদের মাথায় নিতে হবে। কোনো সমালোচনা করবার আগে তাদের কি কি সীমাবদ্ধতা আছে, রাষ্ট্র তাদের জন্য কি করতে পারছে তাদের সেবাটি নির্বিঘ্ন করবার জন্যে, সেই বিষয়গুলো নিয়েও তো ভাবতে হবে। কিন্তু না, মাসুদ কামাল ওসবের ধার ধারলেন না। সেই টকশোতে বাই দ্য ওয়ে কথা হচ্ছিল আদ-দ্বীন হসপিটালে সম্প্রতি শিশুদের করুণ এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে। সেই প্রসঙ্গে মাসুদ কামাল এইসব মন্তব্য করেন। তো এখন কথা হলো, হ্যাঁ, শিশুদের মৃত্যু হয়েছে, আমরা সবাই দুঃখিত, সেজন্য আমরা সবাই কষ্ট পেয়েছি। শিশুদের পরিবারগুলোর উপর দিয়ে খুব খারাপ সিচুয়েশন যাচ্ছে এবং গিয়েছে, এই সবই ঠিক আছে, এবং বিষয়টি তদন্তাধীন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সব কিছু চলছে। তো এমন একটি বিষয়ে মাসুদ কামালের এই বক্তব্য ডাক্তারদের সম্পর্কে, এবং সেখানে কোনো ব্যাখ্যা নেই, কিছুই নেই। সেলফ ডিফেন্স নেবার মতো ডাক্তার সাহেবদের কেউ সেখানে ছিলেন না। একতরফাভাবে মাসুদ কামাল এইসব বক্তব্য দিয়ে গেলেন। সবচেয়ে প্রণিধানযোগ্য যে বক্তব্য তার, সেই লাইনটি, সেটি হলো, আমি যদি কমনলি বলি, তাদের মতো চামার দ্বিতীয় কোনো শ্রেণী আছে আমাদের দেশে? কি ভয়ঙ্কর কথা, বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এই সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, আমি দুঃখিত, আমি তার সম্পর্কে অন্তত আগে অন্তত 5-7টি, 10টিও হয়ে যেতে পারে, আমি জানি না, গত 1.5 বছরে 5 থেকে 7টি কিংবা 10টি এপিসোড করেছি মাসুদ কামালকে নিয়ে। কারণ তার কথাবার্তায় কোনো লাগাম নেই। মাসুদ কামাল অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচক ছিলেন একেবারে শুরু থেকে, ডে 1 থেকে। এবং আমার কাছে বরাবরই মনে হয়েছে, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কমেন্টে জানাবেন কি ভাবছেন, আমার বক্তব্যের সঙ্গে আপনারা একমত কিনা। আমার কাছে মনে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মাসুদ কামালের চক্ষুশূল হয়ে উঠেছিল, তিনি দেখতে পারতেন না অন্তর্বর্তীকালীন সরকারকে। অধ্যাপক ইউনূসকে যাচ্ছে তাই বলে গালাগালি করতেন, এবং শুধু তাই না, নিজে করতেন শুধু সেটি না, তার চ্যানেলে তার দুটো প্ল্যাটফর্ম আছে কথা বলার, একটি হলো কথা, আরেকটি হলো অন্য মঞ্চ। এই দুটো প্রোগ্রামে প্রায়শই দেখতাম ইউনূস বিরোধী, ইউনূস হেইটার হাসিনা লেসপেন্সারদের নিয়ে আসতেন। উদাহরণ দিয়ে বলতে পারি, মঞ্জুরুল আলম পান্না, ছাত্রলীগ যুবলীগ হয়ে এখন আওয়ামী পান্না। তো সেই পান্না যা ইচ্ছে তাই বলে এবং কোনো দায়িত্ব নেয় না, প্রমাণ দিতে হয় না। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমি একাধিক এপিসোডে বলেছিলাম, এই পান্নারাই আবার অভিযোগ করেছিলেন যে তাদের নাকি মত প্রকাশের স্বাধীনতা নেই। যদি মত প্রকাশের স্বাধীনতা না থাকতো তাহলে পান্নার তো গুম হয়ে যাবার কথা ছিল, আয়নাঘরে বেরিয়ে আসবার কথা ছিল, কিন্তু পান্না তো আয়নাঘরে যাননি। হ্যাঁ, জেল খেটেছেন কয়েকদিন, সেটিও সঙ্গত কারণে। বাট আমি এবং আমরা অবাক হয়েছিলাম, মাসের পর মাস এই পান্না যেই বিষোদ্গার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে করেছিল, সেটি দেশদ্রোহিতার পর্যায়ে পড়ে। দেশকে অস্থিতিশীল করা, সরকারকে অস্থিতিশীল করা এবং হাসিনাকে ফিরিয়ে আনবার বয়ান বারবার তৈরি করতেন মঞ্জুরুল আলম পান্না, মানচিত্র প্ল্যাটফর্ম থেকে। এবং মাসুদ কামালের নিয়মিত অতিথি ছিলেন পান্নাকে ডেকে এনে উস্কানিমূলক বক্তব্য দেয়াতেন মাসুদ কামাল, আমি মনে করি। শুধু পান্না না, আরেকজন আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর,
ইন্টারেস্টিংলি আরেকটি তথ্য আমি মাসুদ কামাল সম্পর্কে দিতে চাইছি। মাসুদ কামাল যেখানেই যান লোকেরা তাকে সম্বোধন করছে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আমি অবাক হই, সাংবাদিক বললে সমস্যা কি? মাসুদ কামালের সাদা চুল দেখলেই তো আমরা বুঝতে পারি তিনি সিনিয়র, কিন্তু যেখানেই যাচ্ছেন তাকে বলা হচ্ছে সিনিয়র সাংবাদিক, তিনিও বলছেন তিনি সিনিয়র সাংবাদিক, এবং তার প্ল্যাটফর্মে যাদের ডেকে আনছেন কথা বলার জন্য তাদের সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের সামনে হাজির করলাম সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে, পান্নাকে, অমুককে তমুককে। অর্থাৎ পরিকল্পিতভাবে এটি মাসুদ কামালের একটি অর্কেস্ট্রেটেড প্ল্যান ছিল বলে আমি মনে করি। পরিকল্পিতভাবে ইউনুস বিরোধীদের, ইউনুস হেটার্সদের এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতাকারীদের নিয়মিত তার প্ল্যাটফর্মে এনে অনুষ্ঠান করতেন, তাদের দিয়ে বক্তব্য দেওয়াতেন, যেই বক্তব্য পরোক্ষভাবে হাসিনার পক্ষে যায়, আওয়ামী লীগের পক্ষে যায়। টানা 2 বছর এই কাজ করেছেন মাসুদ কামাল। তো তাই কখনো কখনো তার বিরুদ্ধে কথা বলতে হয়েছে, তার বিরুদ্ধাচরণ করবার জন্য না, তার দেয়া অমার্জিত, অসভ্য, অগ্রহণযোগ্য, মিথ্যাচারে ভরা সেই বক্তব্যগুলোর বিরোধিতা করবার জন্য আমি বেশ কয়েকটি এপিসোড করেছি। তো আমি অবাক হতাম, মাসুদ কামাল নিজেকে সিনিয়র বলছেন কিন্তু তার কোনো হোমওয়ার্ক নেই। তিনি কোনো বিষয়ে কথা বললে আমার কখনো মনে হয়নি, কখনো কখনো বলতেন কি জানি এমনও হইলে হইতে পারে, আমি জানি না, কিছু বলে আবার বলতেন জানি না। যেই কথা তিনি জানেন না, তথ্য নেই, উপাত্ত নেই, সাবস্ট্যান্সিয়েট করা যাবে না এভিডেন্স দিয়ে, প্রুফ দিয়ে, তাহলে সেই বক্তব্য তিনি রাখবেন কেন? এবং রেখে আবার বলছেন জানি না, কি জানি হতে পারে। অর্থাৎ অন্ধকারে ঢিল ছুটতেন। যেই বিষয়ে ভালো না লাগে না, কাউকে ভালো লাগে না, তার সম্পর্কে একটা এপিসোড বানাতেই হবে এবং অন্ধকারে ঢিল ছুটতে হবে। তথ্য উপাত্ত খুব কমই থেকেছে, আমি দেখেছি। আমি অনেকদিন ধরে স্টাডি করছি ভদ্রলোককে এবং অবাক হয়েছি তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, এটি তো আর মিথ্যে না। এবং তার প্রোফাইল ঘেটে দেখা গেছে তিনি নাকি ডিইউ থেকে জার্নালিজমে অনার্স মাস্টার্স করা। আই স্ট্রংলি ডাউট ইট। আমি তার বক্তব্যের মান দেখলে, তার শব্দচয়ন, তার কথোপকথন, তার স্টাইল, তার তথ্য, তার রিসার্চ, এইসব দেখলে আমার যথেষ্ট সন্দেহ হয়। আই স্ট্রংলি ডাউটেড অ্যান্ড স্টিল ডাউট। আমি ডাউট করছি তার আদৌ সাংবাদিকতার উপর ডিগ্রি আছে কিনা। তো এই লোকটি এইভাবে কথা বলছেন এবং এইভাবেই তিরস্কার করছেন, যাকে তাকে যা ইচ্ছে তাই বলছেন, মানে অর্থাৎ এটি অমার্জিত তার বক্তব্য, হয় না ঠিক। হ্যাঁ, কখনো কারো সমালোচনা করতে হলে এই নির্দিষ্ট ইস্যুতে 8 দিনের ডাক্তারদের তিনি সমালোচনা করতে পারতেন যদি তাদের এই বিষয়ে কোনো দায় থেকে থাকত। একটি পার্টিকুলার গ্রুপকে, 1-2 ব্যক্তিকে করা যেতে পারে, কি করে ডাক্তার সম্পর্কে এমন কথা বলা যায় কমনলি। আবার নিজেই বলছেন আমি কমনলি বলছি, আমি জানি না তিনি এই ভাষা বুঝেছেন কিনা। নিজের ভাষার এসে নিজে আটকা পড়েছেন জালে, আমি বলবো। তো যাই হোক, ডাক্তারদের সব সংগঠন, প্রিয় দর্শক শ্রোতা, এর মধ্যে আছে বর্তমান সরকারের বিএনপির যে ডাক্তারদের ফোরামটি আছে, ড্যাব, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, জামাত সমর্থিত ডাক্তারদের সংগঠন আছে ন্যাশনাল ডক্টরস ফোরাম, ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স, চক্ষু চিকিৎসক সমিতি, বিসিএস হেলথ ফোরাম এবং বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন। এই প্রত্যেকটি সংস্থা গত মঙ্গল এবং বুধবারে আলাদা আলাদা বিবৃতি দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে, ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা নিন্দা করেছে। তারা বলেছে মাসুদ কামাল তিনি নিজে যেরকম, ড্যাব থেকেই বিবৃতি এসেছে, ডিএবি, ড্যাব, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, বিএনপি ডাক্তারদের যে সংগঠনটি, তারা বলেছেন যে মাসুদ কামাল নিজের মতো করে সবাইকে ভাবছেন, তিনি এরকম, তাই তার মনে হয় ডাক্তার সাহেবরা এরকম, এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। প্রত্যেকটি সংস্থা বলেছেন আনকন্ডিশনালি তাকে প্রত্যাহার করতে হবে বক্তব্য এবং ক্ষমা চাইতে হবে। তো দেখা যাক তিনি সেই কাজটি করেন কিনা। তো তাতে করে হয়তো উত্তেজনাকর পরিস্থিতি কিছুটা হলেও প্রশমিত হবে। আমি ব্যক্তিগতভাবে তার এই বক্তব্যের নিন্দা জানাই। আমি কখনই একমত হব না ডাক্তার সাহেবদের এইভাবে ঢালাওভাবে আক্রমণ করে কেউ কথা বললে, কখনই না। শুধু ডাক্তার না, কোনো সংগঠন সম্পর্কে বললেই সেটি ঠিক হবে না, সেটি গ্রহণযোগ্য হবে না এবং হতেই পারে না। তো আমরা অপেক্ষা করব মাসুদ কামালের হয়তো শুভবুদ্ধির উদয় হবে, তিনি তার বক্তব্য প্রত্যাহার করবেন এবং আনকন্ডিশনালি অ্যাপোলোজাইজ করবেন ডাক্তার সাহেবদের কাছে। আমি এইটি মনে করি। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবার জন্য।